আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মেডিকেল হায়ার স্টাডি। তো এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য আমরা এসবিএ কে অনেক বেশি গুরুত্ব দিই এবং এসবিএ সারা বছর এত ভালোভাবে পড়ি, দেখা যায় পরীক্ষার সময় এসবিএ ভালোই হয়। কিন্তু সমস্যা হয় এমসিকিউ খুব নেগলেক্টেড থেকে যায়, কেননা এটা মনে হয় পারা যাবে, কিন্তু পরীক্ষার সময় এমসিকিউতে অনেক বেশি কনফিউশন চলে আসে। তো এমসিকিউ ভালো করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো বক্স। ডেভিডসন অনেক বক্স আছে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো বক্সগুলো কি সব খুব মুখস্থ করে ফেলা সম্ভব? অবশ্যই এটা খুব কঠিন ব্যাপার এবং পরীক্ষার সময় মনে রাখাও কঠিন ব্যাপার। তো এই বক্সগুলোকে অ্যানালাইসিস করে কিভাবে আমরা পরীক্ষার সময় ডেলিভার করব, সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তো ডেভিডসনের অনেক টাইপের বক্স আছে, এর মধ্যে কিছু বক্স সেটা হলো ইন্টারপ্রিটেশন টাইপ বক্স। এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি কঠিন, মনে রাখা কঠিন, পরীক্ষায় আনসার পারা কঠিন, কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো সেই টাইপের বক্সগুলো নিয়ে এখন প্রথমে আমরা আলোচনা করে নিব। তো এই বক্সটা যদি দেখি, এই বক্স পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। হ্যাপাটোলজির এই বক্সটা পরীক্ষায় খুব ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসে। তো আমরা মনে রাখবো কিভাবে? মনে রাখার জন্য এখানে অ্যাকচুয়ালি আমরা দুইটা স্টেপে দেখব। একটা হলো এনটি এসবিএস পজিটিভ যখন, তখন আমরা চিন্তা করব। তো এনটি এসবিএস যদি পজিটিভ হয়, তখন আমরা সাথে সাথে দেখব আইজিজি পজিটিভ কিনা। তো এখানে এনটি এসবিএস পজিটিভ সাথে হলো আইজিজি, যদি এই দুইটাই পজিটিভ হয় তখন আমরা ধরে নিব যে এইটা পোস্ট ইনফেকশন, যে প্রিভিয়াস ইনফেকশনের কারণে এটা হয়েছে। আবার যদি দেখি যে এনটিএইচবিএস পজিটিভ কিন্তু এনটিএইচবিসি আইজিজি নেগেটিভ, তখন হবে সেটা শুধুমাত্র ভ্যাকসিনেশন। তাহলে এখানে আমাদের অপশন হলো দুইটা, আইদার ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশন অথবা প্রিভিয়াস ইনফেকশন। তো ইনফেকশন হলে দুইটাই পজিটিভ হবে, আর যদি ভ্যাকসিনেশন হয় শুধুমাত্র এনটিএসবিএস পজিটিভ হবে, কিন্তু আইজিজি পজিটিভ হবে না। এখন আরেকটা প্যাটার্নে আমাদের মনে রাখতে হবে, সেটা হলো এইচবিএস এজি পজিটিভ হলে কি হবে। তো এইচবিএস এজি পজিটিভ মানে এখানে আমাদের মনে রাখতে হবে এইচবিএস এজি পজিটিভ সাথে হলো আইজিএম পজিটিভ যদি হয়, তখনও আমাদের দেখতে হবে যে আইজিজি পজিটিভ কিনা। তো এখানে যদি আইজিজি নেগেটিভ হয়, তখন আমরা ধরে নিব সেটা আইদার ইনকিউবেশন পিরিয়ড অথবা আর্লি অ্যাকিউট হ্যাপাটাইটিস, ইনকিউবেশন অথবা আর্লি অ্যাকিউট হ্যাপাটাইটিস। আর যদি আইজিজি পজিটিভ হয়, তখন সেটা হবে এস্টাবলিশড অ্যাকিউট হ্যাপাটাইটিস অথবা কনভালেসেন্স পিরিয়ডে। তো এখন আপনার পরীক্ষায় প্রশ্ন আসলো যে এস্টাবলিশড অ্যাকিউট হ্যাপাটাইটিসে কি কি জিনিস পজিটিভ থাকবে? এইচবিসিজি পজিটিভ থাকবে, হ্যাঁ পজিটিভ থাকবে। আইজিএম পজিটিভ থাকবে, থাকবে। আইজিজি থাকবে, আইজিজিও কিন্তু থাকবে যদি এস্টাবলিশড অ্যাকিউট হ্যাপাটাইটিস হয়। আর যদি আমরা দেখি যে না, শুধুমাত্র আর্লি অ্যাকিউট হ্যাপাটাইটিস অথবা ইনকিউবেশন পিরিয়ড, তখন কিন্তু শুধু আইজিএম এবং এইচবিএস এজি এই দুইটা পজিটিভ থাকবে। এখন এটাকে আমরা মনে রাখার জন্য আমরা একটা সংক্ষেপে একটা ফ্লোচার্ট মনে রাখবো খুব ইজিলি, যে আমরা দেখব এনটি এইচবিএস পজিটিভ কিনা। যদি এনটিএইচবিএস পজিটিভ থাকে, তখন আমরা দেখব আইজিজি পজিটিভ কিনা। তা আইজিজি কি হতে পারে? পজিটিভ নেগেটিভ হতে পারে। যদি পজিটিভ হয়, এইচবিএস পজিটিভ সাথে আইজিজি পজিটিভ, তখন এটা হলো পোস্ট ইনফেকশন। যদি নেগেটিভ হয়, তখন আমাদের মনে রাখতে হবে এটা হলো ভ্যাকসিনেশন। এখন এটা এনটিএইচবিএস এরটা চলে গেল। এখন যদি আমরা দেখি এইচবিএস এজি, এজি পজিটিভ সাথে কি আইজিএম পজিটিভ, এরকম যদি হয় তখন আমরা কি দেখব? আইজিজি দেখব। তো আইজিজি যদি দেখি, এখানে আইজিজি নেগেটিভ হলে ধরে নিতে হবে এটা ইনকিউবেশন পিরিয়ড অথবা আর্লি অ্যাকিউট, আর্লি অ্যাকিউট। আর যদি আইজিজি পজিটিভ হয়, এটা হলো এস্টাবলিশড অ্যাকিউট, এস্টাবলিশড অ্যাকিউট অথবা কনভালেসেন্স। তো এইটুকু দিয়ে আমরা অ্যাকচুয়ালি এই বক্সটাকে মনে রাখবো। পরবর্তী বক্স যেটা, এই বক্সটা এখানে আরো বেশি ইম্পর্টেন্ট এবং এটা বেশি কঠিন, পরীক্ষায় এটা আমরা মনে রাখতে পারি না। তো এইটাকে আমরা মনে রাখবো কিভাবে? এইটাকে মনে রাখার জন্য এখন দেখেন এখানে এখানে আমাদের কি এই বক্স দেখলে আপনার মনে আসবে প্রিকর মিউটেন্ট একটা শব্দ আছে, প্রিকর মিউটেন্ট কোনটা, ইমিউন টলারেন্ট কোনটা, ইমিউন রিয়েক্টিভ কোনটা। তো এগুলো আমাদের কি করতে হয়? মনে রাখতে হয়। তো এইটাকে মনে রাখার জন্য আমি আপনাকে ডিরেক্টলি একটা ফ্লো চার্ট দেখাই দিই, যেটা দিয়ে মনে রাখতে পারবেন। মনে রাখার জন্য প্রথমে দেখবেন
যে এটা হলো এইচবিএসএজি পজিটিভ একটা বক্স। তো এইচবিএসএজি যদি পজিটিভ হয় তখন আমরা সাথে সাথে দেখব এইচবিইএজি পজিটিভ কিনা। তো এইচবিইএজি এটা হইতে পারে পজিটিভ অথবা হইতে পারে নেগেটিভ। তো এখন পজিটিভ হোক নেগেটিভ হোক, পজিটিভ হইলেও আমরা এলটি দেখব, এলটি। এইচবিইএজি পজিটিভ, তখন আমরা এলটি দেখব। তো এলটি হইতে পারে এখানে দুই রকমের, নর্মাল অথবা এলিভেটেড। তো দেখেন এইচবিএসএজি পজিটিভ সাথে এইচবিইএজি পজিটিভ। এইচবিই মানে মনে রাখবেন যে ইমিউন শব্দটা থাকবে, এটা যদি পজিটিভ থাকে, সাথে যদি এএলটি থাকে নর্মাল, তখন এটাকে বলবো আমরা ইমিউন টলারেন্ট। আর যদি থাকে এএলটি এলিভেটেড, তখন আমরা বলবো এটাকে ইমিউন রিয়েক্টিভ। এখন যে ক্ষেত্রে এইচবিইএজি নেগেটিভ, সেক্ষেত্রেও আমরা এএলটি দেখব। তো তখন এএলটি আমরা জানি দুই রকম, এএলটি বেশি হবে বা কম হবে। যদি এএলটি নর্মাল হয় এক্ষেত্রে, তখন আমরা বলবো এটাকে ইনএক্টিভ কেরিয়ার। তো কেরিয়ার স্টেট ইনএক্টিভ কেরিয়ারের ক্ষেত্রে হয় কি, এএলটি নর্মাল হয়। আর যদি এএলটি এলিভেটেড হয়, এটা হলো আমাদের মোস্ট ওয়ান্টেড প্রি কর মিউটেন্ট। তাহলে এই প্রি কর মিউটেন্ট এত মোস্ট ওয়ান্টেড কেন? কারণ এখানে হাই রিস্ক অফ সিরোসিস অ্যান্ড এইচসিসি, হেপাটোসেলুলার কার্সিনোমা এবং সিরোসিস হওয়ার চান্স অনেক বেশি হলো প্রিকর মিউটেন্টের ক্ষেত্রে। তাহলে দেখেন এটাকে আমরা কিভাবে করব, এইচবিএসএজি পজিটিভ কিনা দেখব প্রথমত। যদি এইচবিএসএজি পজিটিভ হয় তখন আমরা কি এইচবিইএজি দেখব। ইএজি পজিটিভ মানে এটা আমরা ধরে নেব এটা ইমিউন একটা। তো তখন আমরা এএলটি দেখব, এএলটি নর্মাল হলে ইমিউন টলারেন্ট, আর এএলটি বেশি হলে ইমিউন রিয়েক্টিভ। আর এইচবিইএজি যদি নেগেটিভ হয় তখন এএলটি দেখে, এএলটি নর্মাল হলে এইচবিএসএজি পজিটিভ কিন্তু এইচবিইএজি নেগেটিভ, এএলটি নর্মাল, তখন এটা শুধুমাত্র ইনএক্টিভ কেরিয়ার। কিন্তু যদি এএলটি বেশি হয় তখন এটা প্রিকর মিউটেন্ট আমরা বলবো। এখন আপনার পরীক্ষায় আসলো প্রিকর মিউটেন্টের হ্যাপাটিক সেরোলজি কি থাকে, এইচবিএসএজি পজিটিভ, এইচবিইএজি নেগেটিভ এবং কি এএলটি এলিভেটেড। এই তিনটা কিন্তু এখানে আপনার আনসার হবে। এখন যদি আমরা এই বক্সটাকে দেখি, দেখেন এটা হলো প্রিকর মিউটেন্ট। এখানে কি, এখানে কিন্তু এইচবিএসএজি পজিটিভ এবং এইচবিইএজি নেগেটিভ, সাথে এএলটিটা কি রেজড অথবা ফ্ল্যাকচুয়েট, এএলটিটা রেজড। তো এই জিনিসটা যদি হয় তখন আমরা এটাকে বলবো প্রিকর মিউটেন্ট, এটা কি হাই রিস্ক অফ সিরোসিস অর হেপাটোসেলুলার কার্সিনোমা। এটাকে আমরা মনে রাখবো এভাবে। এখন এই বক্স থেকে যদি প্রশ্ন আসে, বেশিরভাগ ক্ষেত্রে প্রিকর মিউটেন্ট থেকে আসে অথবা ইনএক্টিভ ক্যারিয়ার এটাও আসতে পারে। এখন আমরা তো পারবো সবগুলোই, ইমিউন রিয়েক্টিভ কোনটা, টলারেন্ট কোনটা, এটাকেও আমরা পারবো। এরপর যেটা বোন ডিজিজের বায়োকেমিক্যাল মার্কার, এইটা খুবই ইম্পর্টেন্ট। তো এইটা যেটা, এটা আপনি মনে রাখবেন, প্রত্যেকটাকে মনে রাখা একটু টাফ। আমি আপনাকে কি করে দিই, একটা ফ্লো চার্ট দিয়ে দিই, ফ্লো চার্ট দিয়ে আপনি মনে রাখবেন। দেখেন এখানে আপনি প্রথমে দেখবেন সব কিছু নর্মাল হয় কিসে, একটা হলো অল নর্মাল। অল নর্মাল হবে অস্টিওপোরোসিস অথবা পেট্রোসিস, অস্টিওপেট্রোসিস যদি হয়, এই দুটার ক্ষেত্রে অল নর্মাল। শুধুমাত্র এএলপি এলিভেটেড এরকম যদি হয়, আর কোনো কিছু বেশি না, শুধুমাত্র এএলপি এলিভেটেড, তখন এটাকে আমরা বলবো পেজেটস ডিজিজ। এখন আপনার ইস্যু হলো এএলপি বেশি, সাথে হলো প্যারাথাইরয়েড হরমোন বেশি, এই দুইটা বেশি। এই দুইটা যদি বেশি হয় তখন আমরা কি করব, তখন আমরা দেখব এখানে ফসফেট লেভেলটা কীরকম। ফসফেট লেভেল, এই ফসফেট লেভেল আমরা দুই রকম পাইতে পারি। একটা হলো ফসফেট লেভেল এলিভেটেড যদি হয়, এএলপি বেশি, পিটিএইচ বেশি, ফসফেটও বেশি, তখন আমরা এটাকে ধরে নেব সিকেডি অথবা সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। যদি ফসফেট লেভেল লো হয় তখন আমরা এখানে আবার ক্যালসিয়াম লেভেল দেখতে হবে। ফসফেট লেভেল কম হলে ক্যালসিয়াম লেভেল, ক্যালসিয়াম কম অথবা বেশি। যদি ক্যালসিয়াম এখানে বেশি হয় তখন সেটাকে বলবো আমরা প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। আর যদি ক্যালসিয়াম লেভেল কম হয় তখন সেটাকে বলতে হবে অস্টিওম্যালাসিয়া। দেখেন অস্টিওম্যালাসিয়া হলে কিন্তু এখানে ক্যালসিয়াম লেভেল কম, ফসফেট লেভেল কম, এএলপি পিটিএইচ এলিভেটেড, এটা মনে রাখতে হবে। তো অস্টিওম্যালাসিয়ার যে বায়োকেমিক্যাল ফিচার, এটা কিন্তু খুব বেশি পরীক্ষায় আসে। অস্টিওম্যালাসিয়া হলে ক্যালসিয়াম ফসফেট দুইটাই কম এবং এএলপি পিটিএইচ এলিভেটেড হবে। তো এটা মনে রাখলে আমরা কি করতে পারি,
এই বক্সটাকে মনে রাখতে পারি সহজে। এর পরেরটা যেটা হাইপোক্যালসিমিয়া। তো হাইপোক্যালসিমিয়ার বক্সটা খুব কঠিন এরকম না, এই বক্সটা সহজই আছে মোটামুটি। তো এইটাকে মনে রাখার জন্য আমরা মনে রাখবো কিভাবে। তো এইটা আমি আপনাদেরকে একটা ফ্লোচার্ট দিয়ে দিই, ফ্লোচার্ট দিলে আপনার মনে থাকবে সহজে। ফ্লোচার্টটা কিরকম আপনি দেখবেন, হাইপোক্যালসিমিয়া মানে কি, ক্যালসিয়াম কম। তাহলে ক্যালসিয়াম কম হলে আপনি দেখবেন কি, পরে ক্যালসিয়াম কম হলে দেখবেন প্যারাথাইরয়েড হরমোন, পিটিএইচ দেখবেন। তো পিটিএইচ, ক্যালসিয়াম কম, পিটিএইচ যদি আপনার কম হয় তাহলে সেটা হলো হাইপোপ্যারাথাইরয়েডিজম। এটাকে বলবো আমরা হাইপোপ্যারাথাইরয়েডিজম। আর যদি পিটিএইচ বেশি হয় তখন আমরা এখানে দেখতে হবে ফসফেট লেভেলটা। এই ফসফেট লেভেল দেখলে, ফসফেট লেভেল কম বেশি হলে আমরা ডিসাইড করব। ফসফেট লেভেল যদি বেশি হয় তখন সেটাকে বলবো আমরা সিকেডি। আর ফসফেট লেভেল যদি কম হয় সেটাকে আমরা বলবো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। তাহলে দেখেন হাইপোক্যালসিমিয়া হলে আমরা প্যারাথাইরয়েড দেখব। যদি দেখা যায় হাইপোক্যালসিমিয়া এবং প্যারাথাইরয়েডও কম, ক্যালসিয়ামও কম, প্যারাথাইরয়েডও কম, তাইলে এটা হলো হাইপোপ্যারাথাইরয়েডিজম। আর যদি প্যারাথাইরয়েড বেশি থাকে, ক্যালসিয়াম কম প্যারাথাইরয়েড বেশি, তখন আমরা ফসফেট লেভেলটা দেখব। ফসফেট যদি বেশি হয় তখন সেটাকে সিকেডি, আর ফসফেট যদি কম হয় ভিটামিন বি ডেফিসিয়েন্সি। এখন আরেকটা ব্যাপার আছে অ্যালকালোসিস। অ্যালকালোসিসের কারণে যদি হয় তো সেক্ষেত্রে টোটাল ক্যালসিয়াম নর্মাল থাকবে, কিন্তু আয়োনাইজড ক্যালসিয়ামটা কি হবে, কমে যাবে। এটা আমরা জানি, বায়োকেমিস্ট্রি থেকে আমরা পড়ে আসছি ফার্স্ট ইয়ার থেকে, যে অ্যালকালোসিস যদি হয় সেক্ষেত্রে শুধুমাত্র আয়োনাইজড ক্যালসিয়ামটা কমবে, টোটাল ক্যালসিয়ামটা নর্মাল থাকবে। তো এইটুকু দিয়ে এটাকে আমরা মনে রাখবো। এখন আরেকটা বক্স, সেটা হলো অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। তো এই অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সির বক্সটা, এটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট কিছু কারণে। কারণ এখানে পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন এডিসন্স ডিজিজ থেকে প্রশ্ন আসে, বা কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া এখান থেকেও প্রশ্ন আসে। তো এইটা আমরা মনে রাখবো কিভাবে, এখানে মনে রাখবেন এখানে 4টা এস। একটা হলো সুগার, এই এস ফর সুগার, আরেকটা এস ফর সল্ট, আরেকটা এস ফর স্কিন, আরেকটা এস ফর সেক্স। তো এই 4টা এস, তো এই 4টা এসে যদি পজিটিভ হয় সেটা হলো এডিসন্স ডিজিজ। মানে এখানে আপনার সুগার ডেফিসিয়েন্সি মানে গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি থাকবে, মিনারেলোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি থাকবে, এসিটিএইচ এক্সেস। এই স্কিন মানে কি, স্কিন পিগমেন্টেশন, আপনি মনে রাখবেন এটা কি, পিগমেন্টেশন। স্কিন পিগমেন্টেশন কি জন্য হয়, এসিটিএইচ এক্সেসের কারণে। আর অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সি মানে এটা তো একটা সেক্স হরমোন, যেখান থেকে কি হয় আপনার নিঃসৃত হয় অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন যেটা। তো এই 4টা এসি যদি পজিটিভ থাকে তখন এটাকে বলি আমরা এডিসন্স ডিজিজ। তো এখন আরেকটা জিনিস দেখেন, অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। তো অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি তো থাকে, ঠিক না? যদি হাইপারপ্লাসিয়া হয় তখন কিন্তু ইনসাফিসিয়েন্সিটা থাকবে না। যদি 3টা এস হয়, একটা এস বাদ দিয়ে 3টা এস হলে তখন আমরা এটাকে বলবো কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, CAH। তো এটাকে আমি মনে রাখি 3টা শব্দ, 3টা এস, মানে এটা গ্লুকোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্সি থাকবে, মিনারেলোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্সি থাকবে, এসিটিএস অ্যাক্সেস থাকবে, মানে এখানেও কিন্তু পিগমেন্টেশন হবে। এখন যদি বলে যে পিগমেন্টেশন সহ কোনটা, তাহলে কিন্তু শুধুমাত্র এই দুইটা, এডিসন্স এবং কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। বাকি দুইটা যেটা উইথড্রয়াল, গ্লুকোকর্টিকয়েড উইথড্রয়াল এবং হাইপোপিটুইটারিজম, এগুলোতে কিন্তু পিগমেন্টেশনটা থাকে না। মনে রাখতে হবে পিগমেন্টেশনটা থাকে না। এই মিনারেলোকর্টিকয়েড ডেফিসিয়েন্সিটাও থাকে না, থাকে শুধুমাত্র গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি এবং অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন ইনসাফিসিয়েন্সি। তো এইটুকু এখান থেকে মনে রেখে আমাদের মাথায় রাখতে হবে। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে এডিসন্স ডিজিজের ক্ষেত্রে কোনটা কোনটা হয়, তাহলে গ্লুকোকর্টিকয়েড 4টাই হয়। অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়ার ক্ষেত্রে একটা এস হয় না, মানে অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন ইনসাফিসিয়েন্সি এটা হয় না। এখানে মনে রাখতে হবে। যদি হাইপোপিটুইটারিজম অথবা উইথড্রয়াল বলে তখন শুধুমাত্র ফার্স্ট আর লাস্টের এস থাকবে, গ্লুকোকর্টিক ইনসাফিসিয়েন্সি হবে এবং অ্যান্ড্রোজেন ইনসাফিসিয়েন্সি হবে, বাকি দুইটা হবে না। এটা মনে রাখতে হবে। আর এসিডিস অ্যাক্সেস মানে পিগমেন্টেশনগুলো, ফিচারগুলো হলো পিগমেন্টেশন। এখানে সব ফিচার আপনার মনে রাখার দরকার নাই। দেখেন অ্যান্ড্রোজেন ইনসাফিসিয়েন্সি মানে কি, এখানে সেক্সুয়াল ফিচার যেগুলো আসবে, যেমন ডিক্রিজ লিবিডো স্পেশালি ইন ফিমেল, তারপর ডিক্রিজড বডি হেয়ার, লস অফ লিবিডো, এগুলো হচ্ছে কি অ্যান্ড্রোজেন ইনসাফিসিয়েন্সির কারণে। আর যেটা মিনারেলোকর্টিকয়েড, এখানে হাইপারক্যালেমিয়াটা খুব ডমিনেন্ট, এটা মনে রাখতে হবে। এরপর আমরা যদি দেখি, এটা হলো থাইরয়েড ফাংশন টেস্টের ইন্টারপ্রিটেশন।
তো এই ইন্টারপ্রিটেশন যেটা, এটা আমরা এসবির জন্য অনেক ক্ষেত্রে অনেকগুলো পয়েন্ট ইম্পর্টেন্ট, কিন্তু এমসিকিউর জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেটা মনে রাখতে হবে। মনে রাখতে হবে সবকিছু লো, আনডিটেক্টেবল লো লো, তিনটাই কম, টিএসএস, টি4, টি3, তিনটাই যদি কম হয় এইটা আইদার সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম অথবা ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস। তো এইটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। আবার তিনটাই বেশি, এইটাও একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তিনটাই বেশি সেটা হলো আইদার সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস অথবা থাইরয়েড হরমোন রেজিস্ট্যান্স অথবা নন অ্যাডহারেন্স টু লিবোথাইরক্সিন। লিবোথাইরক্সিন থেরাপিতে যদি নন অ্যাডহারেন্স হয় তখনও এটা কি হবে, সবগুলো এলিভেটেড হবে। এটাকে মনে রাখতে হবে। আরেকটা হলো যেটা অ্যাবনর্মালিটিটা খুব অ্যাবনর্মাল, সেটা হলো আনডিটেক্টেবল অথবা লো টিএসএইচ, টি4 বেশি কিন্তু টি3 নর্মাল, এরকম হলে এটাও মনে রাখতে হবে। দেখেন টি4 বেশি টি3 নর্মাল, তার মানে এটা বোঝা যাচ্ছে এটা বাইরে থেকে আসছে। বাইরে থেকে কি ওভার ট্রিটমেন্ট অথবা ফেকটিশিয়াস যদি হয় তখন টি4 বেশি হবে, টি3 নর্মাল হবে। তো এইটুকুকে এখানে মনে রাখতে হবে। এখন আরেকটা যেটা আছে সেটা হলো সিএসএফ স্টাডি। তো সিএসএফ স্টাডিতে আমাদের মনে রাখতে হবে কোনগুলো, যেমন অলিগোক্লোনাল ব্যান্ড, এইটা মনে রাখতে হবে যে আমাদের পজিটিভ হয় মাল্টিপল স্ক্লেরোসিসে। কিন্তু যদি এমসিকিউ দেয় অলিগোক্লোনাল ব্যান্ড কোথায় পজিটিভ হয়, দেখেন অফেন পজিটিভ মাল্টিপল স্ক্লেরোসিস, আবার এআইডিপি যেখানে, এখানেও কিন্তু ম্যাচ ব্যান্ড পাওয়া যেতে পারে। অলিগোক্লোনাল ব্যান্ডে দেখেন এখানে পজিটিভ আছে কোথায়, মাল্টিপল স্ক্লেরোসিস এবং এআইডিপিতে, এটা মনে রাখতে হবে। এখন এই প্রোটিন বারে কোথায় কোথায়, সিএসএফ প্রোটিন বারে কোথায় কোথায়, আমরা জানি যে দেখেন প্রোটিন বারে একটা হলো একিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, আরেকটা হলো টিউবারকুলার। দেখেন এই ব্যাকটেরিয়াল দুইটাই কি করে, প্রোটিন বাড়ে। এর পাশাপাশি প্রোটিন কিন্তু বাড়ে এআইডিপিতেও। তাহলে এমসিকিউ যদি আসে সিএসএফ প্রোটিন বাড়ে কিসে কিসে, তখন আপনি দেখা যাবে এই দুইটাকে ট্রু দিচ্ছেন, বাকিগুলোকে ফলস দিচ্ছেন, কিন্তু আপনি মনে রাখবেন এটাকেও ট্রু দিতে হবে। এবং আরেকটা সিগনিফিকেন্টলি সেটা হলো সাবঅ্যারাকনয়েড হ্যামোরেজ, যেটা এখানেও প্রোটিন বাড়তে পারে। তাহলে প্রোটিন বাড়ে এরকম যদি বলে, আপনি যেগুলো জানেন সেগুলোর বাইরেও দুইটা আনসার করবেন। একটা হলো একিউট ব্যাকটেরিয়াল টিউবারকুলার, তারপরে হলো সাবঅ্যারাকনয়েড হ্যামোরেজ এবং এআইটিপি। এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এরপর দেখেন সেল কাউন্ট। সেল কাউন্টের মধ্যে এটা আমরা জানি যে লিম্ফোসাইট বাড়ে টিউবারকুলার এবং ভাইরালে, আর পলিমর্ফ বা নিউট্রোফিল বাড়ে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের ক্ষেত্রে। এখন গ্লুকোজ কমতেছে কোথায় কোথায়, গ্লুকোজ কমতেছে দেখেন একিউট ব্যাকটেরিয়াল এবং টিউবারকুলার, এই দুটা তো আছেই, কিন্তু এর বাইরেও যদি ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস হয় সেখানেও কিন্তু কমতে কমতে পারে। ক্রিপ্টোকক্কালে এখানে নর্মাল অথবা ডিক্রিজড হতে পারে। এমসিকিউ আসলে কিন্তু এখানে এটাকে ট্রু হিসাবে দিতে হবে যে গ্লুকোজ কমে কোথায় কোথায়। এরপর যে বক্সটা আছে এই বক্সটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকের কাছে খুব কঠিন লাগে যে রেসপিরেটরি ফাংশন টেস্ট, এটাকে আমরা কিভাবে ইন্টারপ্রিট করব। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের ব্যাপার যেটা হলো সেটা হলো এখানে কিন্তু আমাদের অবস্ট্রাকটিভ না রেস্ট্রিকটিভ লাং ডিজিজ এইটা বোঝাটা ইম্পর্টেন্ট। যদি এখানে এত বেশি পরীক্ষা যেহেতু চলে আসছে, খুব বেশি অ্যানালাইসিস করে লাভ নেই। এখানে আপনি পরীক্ষার জন্য মনে রাখবেন যে আপনি টিএলসিও দিয়ে মনে রাখবেন। টিএলসিও জিনিসটা কি, ট্রান্সফার ফ্যাক্টর ফর কার্বন মনোক্সাইড। তো এই টিএলসিওটা দেখবেন, যদি দেখেন আপনি টিএলসিও এই বিষয়টা, যে টিএলসিও দেখলেন আপনি, দেখলেন যে একটা পেশেন্টের টিএলসিও এলিভেটেড নাকি ডিক্রিজড নাকি নর্মাল। যদি দেখেন যে টিএলসিওটা ডিক্রিজড, তখন আপনি মনে রাখবেন যে এখানে এইটা হবে আইদার এমফাইজেমা অথবা পালমোনারি ফাইব্রোসিস। এমফাইজেমা অথবা পালমোনারি ফাইব্রোসিস হবে টিএলসিও যদি আপনি দেখেন কম। আর টিএলসিওটা যদি নর্মাল দেখেন, এইটা অ্যাজমা ক্রনিক ব্রঙ্কাইটিস। শুধুমাত্র পরীক্ষার জন্য, অ্যাকচুয়ালি এখানে আরও অনেকগুলো কারণ আছে, যেই কারণগুলোতে কি হয় টিএলসিওটা অ্যাকচুয়ালি রিডিউস হয়। টিএলসিও রিডিউসড হয় এমফাইজেমাতে, পালমোনারি ফাইব্রোসিসে, পালমোনারি এম্বুলিজম, পালমোনারি হাইপারটেনশন, অ্যানিমিয়া, এরকম অনেকগুলোতে কি হয় টিএলসিওটা ডিক্রিজড হয়। তো এইটুকু, এই বক্সটা মনে রাখার জন্য আমি আপনাকে অ্যাকচুয়ালি ফ্লোচার্ট দিয়ে দিই, এখান থেকে না বলে ফ্লোচার্ট দিয়ে দিই, তাহলে সহজ হবে। আপনি একটা পেশেন্টের দেখতেছেন যে টিএলসিও, তো টিএলসিও আইদার আপনি পাবেন নর্মাল অথবা
ডিক্রিজড। যদি আপনি নর্মাল পান, টিএলসিও নর্মাল, এরকম যদি পান তাহলে আপনার এই পরীক্ষার জন্য এটা আইদার অ্যাজমা অর ক্রনিক ব্রঙ্কাইটিস, এইটুকুকে ধরে নেবেন, এই দুইটাকে পরীক্ষার জন্য। আর টিএলসি যদি কমে তখন আপনি টোটাল লাং ক্যাপাসিটি এবং রেজিডুয়াল ভলিউম এই দুটাকে দেখবেন। তো যদি দেখা যায় যে টোটাল লাং ক্যাপাসিটি এবং রেজিডুয়াল ভলিউম এটা বাড়ে, আমরা জানি এমফাইজেমাতে কি হয়, লাং ফুলে যায়, ডায়ালিটেশন হয়, তো সেক্ষেত্রে এটাকে আমরা বলবো এমফাইজেমা। আর যদি এটা কমে তখন এটাকে বলবো পালমোনারি ফাইব্রোসিস। দেখেন টিএলসিও দেখলাম আমরা, টিএলসিওটা কমলে তখন আমাদের সিগনিফিকেন্টলি দেখতে হবে কি টোটাল লাং ক্যাপাসিটি এবং রেজিডুয়াল ভলিউম। যদি রেজিডুয়াল ভলিউম এবং টোটাল লাং ক্যাপাসিটি বেড়ে যায় তখন এটাকে আমরা বলবো এমফাইজেমা, আর যদি এটা কমে যায় তখন আমরা বলবো সেটাকে পালমোনারি ফাইব্রোসিস। এইটুকু মনে রাখলে আপনি পরীক্ষায় পারবেন। মনে রাখেন যে এমফাইজেমাতে কি হবে, এমফাইজেমাতে টিএলসিওটা কমবে, টিএলসি বাড়বে, রেজিডুয়াল ভলিউম বাড়বে। পালমোনারি ফাইব্রোসিসে কি হবে, টিএলসিও কমবে, তারপর টোটাল লাং ক্যাপাসিটি অ্যান্ড রেজিডুয়াল ভলিউম এইটাও কমবে। তো কোনটাতে কোনটা কমবে বাড়বে এটা পরীক্ষায় আসে, তো এটা আপনার মনে রাখতে পারবেন। আর বাকি যেটা সেটা সহজ, যেমন অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস এগুলোর ক্ষেত্রে কি হয়, FEB1 কমবে, FBC কমবে, তাহলে FEB1 বা FBC রেশিও এগুলোও কমবে। তো এগুলা কি অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, তো সেক্ষেত্রে এইটা খুব বেশি সমস্যা হয় না। এরপরে যেটা আপনার মনে রাখতে হবে যে PBF ফাইন্ডিং, এইটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায়। আমরা অ্যাকচুয়ালি মাইক্রোসাইট, ম্যাক্রোসাইট এগুলো পারি, তো আমাদের সমস্যা হয় এই টার্গেট সেল মনে রাখতে। টার্গেট সেলটা পরীক্ষায় আসে, পরীক্ষা সবচেয়ে বেশি আসে রেড সেল ফ্র্যাগমেন্ট এবং টার্গেট সেল, এই দুটা মনে রাখতে হবে। তো দেখেন রেড সেল ফ্র্যাগমেন্ট যেটা, এইটা হলো আমাদের তিনটা খুবই ইম্পর্টেন্ট ডিজিজ, কমন ডিজিজ, যেমন আমরা জানি HUS, TTP, তারপর DIC, এই তিনটাতে কি হয়, রেড সেল ফ্র্যাগমেন্ট পাওয়া যায়, মাইক্রোএনজিওপ্যাথিক হিমোলাইসিস হয় যেগুলাতে। তো এখানে কি HUS, TTP, DIC এই তিনটাকে মনে রাখবো আমরা, রেড সেল ফ্র্যাগমেন্ট বা ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিসের কারণ এটার জন্য। আর এখন টার্গেট সেল কিসে পাওয়া যায়, তো টার্গেটকে আমরা কি করি, হিট করি। তো এটার একটা নেমোনিক মনে রাখবেন, হিট দ্য টার্গেট। এইখানে H ফর হ্যাপাটিক ডিজিজ মানে লিভার ডিজিজ, H ফর হিমোগ্লোবিন C ডিজিজ, H ফর লিভার ডিজিজ অ্যান্ড হিমোগ্লোবিন C ডিজিজ, এটাকে মনে রাখতে হবে। এরপরে আই ফর আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া, IDA। আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কিন্তু টার্গেট সেল পাওয়া যায়, এখানে বলা নাই যদিও, কিন্তু এটা ভিতরে লেখা আছে, এটা পরীক্ষায় আসে। এরপরে T ফর থ্যালাসেমিয়া, আর S ফর স্প্লেনেক্টমি অথবা হাইপোস্প্লেনিজম। তাহলে এখানে হিটস মনে রাখতে হবে, H ফর লিভার ডিজিজ, I ফর IDA, T ফর থ্যালাসেমিয়া, S ফর স্প্লেনেক্টমি বা হাইপোস্প্লেনিজম। তাহলে এই বক্সগুলোই হলো আমাদের ইন্টারপ্রিটেশন টাইপ বক্স। এই বক্সগুলো খুব ভালোভাবে আমরা মনে রাখবো, তাহলে দেখা যাবে এখান থেকে কয়েকটা প্রশ্ন পরীক্ষায় চলে আসছে এবং ঠান্ডা মাথায় আনসার দিয়ে দিব, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে।